লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন জিজ্ঞেস করব না, আপনি সব সময় ভালো আর ভালোর দলে থাকেন। আমি সেই 2010 সাল থেকে আপনার সাথে ছিলাম, এখনো আছি আর ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমি ভূত এফএমের এবং ভূত.com-এ প্রচারিত প্রতিটি এপিসোড খুব মনোযোগ দিয়ে শুনেছি। তবে জুজুর ঘটনা আমার মনে দাগ কেটে আছে। আমি কখনো আপনাকে ঘটনা পাঠাইনি। আজ ভূত.com-এর 100তম এপিসোড উপলক্ষে আর থাকতে পারলাম না। ভালো লাগলে শ্রোতাদের শোনাবেন। লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ডাক্তার মোহাম্মদ সিয়াম। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের একজন ইন্টার্ন। ঘটনাটি ঘটে 2020 সালের ডিসেম্বরে। তখন করোনার ভয়াল থাবা দেশ জুড়ে। পুরো হোস্টেলে তখন আমরা শুধু কয়েকজন ছিলাম। ঘটনাটি আমার বন্ধু জিতের সাথে ঘটে। আমরা থাকতাম মেইন হোস্টেলের 3 তলায়। বলে রাখা ভালো, সলিমুল্লাহ মেডিকেল মেইন হোস্টেলটি অনেক পুরাতন আমলের। যে রাতের ঘটনা, সেদিন আমরা নিজেরা রান্না করেছিলাম। যেহেতু আমরা খুব বেশি মানুষ ছিলাম না, তাই আমরা একসাথে খেতাম চলতাম। যথারীতি খেয়ে দিয়ে আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি একাই, আর জিত আমার 2 রুম পরেই থাকতো। তখন ওই রুমে ও একাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত 3টার দিকে জিতের চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি রুমের বাইরে যেয়ে দেখি হোস্টেলের করিডরে জিত ঘর্মাক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমি যে জিজ্ঞেস করতেই দেখি সে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর সে বলতে শুরু করে, তুই তো জানিস আমি কঙ্কালের ব্যবসা করি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে 5 সেট কঙ্কাল আসে। তুই তোর রুমে যাওয়ার পর আমি সেগুলো গুছিয়ে রাখতে থাকি। কঙ্কালগুলো আনা হয়েছিল একটা বস্তায় করে। যেহেতু 5টি কঙ্কাল একসাথে ছিল, তাই আমি সেগুলো আলাদা আলাদা কার্টুনে সাজিয়ে রাখতে থাকি। কিন্তু হঠাৎ খেয়াল করি মাথার খুলি 5টি নয়, 6টি। সেটা দেখে আমি আবার গোছাতে থাকি, না, মাথার খুলি 6টি। আমি তাই 5টি কার্টুনে কঙ্কালগুলো সাজিয়ে রাখি, আর সেই 6 নম্বর খুলিকে মেঝের ওপর রেখে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখতে থাকি আমি একটা বাঁশঝাড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে আমি খেয়াল করি আস্তে আস্তে দিন থেকে রাত হয়ে যাচ্ছে, আর বাঁশঝাড়টি কবরস্থানে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমি লক্ষ্য করি একটা রক্তাক্ত হাত কবর ভেদ করে উঠে আসছে। আমার কাছে এটা এতই বাস্তব ছিল যে আমি স্বপ্নের ভেতরেই ভয়ে জমে যাচ্ছিলাম। আস্তে আস্তে কবর ভেদ করে পুরো লাশটি ওপরে চলে আসে। আর একটা ধাক্কা খাই তখনই যখন দেখি লাশটার কোনো মাথা নেই। আমি স্বপ্নে চিৎকার করার চেষ্টা করি, কিন্তু কোনো শব্দ আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু নড়তে পারছিলাম না। সেই কাটা মাথাওয়ালা লাশটি আমার কাছে এসে বলল তার মাথাটি দিতে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে রুমের বাইরে এসে তোদেরকে ডেকে তুলি। এই বলে জিত থামলো। আমি জিতকে নিয়ে আমার রুমে আসি। ওকে বলি আমার রুমেই আজকে রাতটা থাক, আর এই বলে সান্ত্বনা দেই, এইসব তোর মনের উদ্ভট কল্পনা, কঙ্কাল নিয়ে বিজনেস করিস তো, তাই এসব উল্টাপাল্টা ভাবনার ফল। এটা বলে আমি একটু ঠাট্টা করে পরিবেশটা সহজ করার চেষ্টা করি। এরপর কয়েকদিন কোনো সমস্যা হয়নি। এর মধ্যে জিত একদিন তার বাড়িতে চলে যায়। সেই দিনটা 2টার দিকে আমি আমার রুমে কড়া নাড়ার আওয়াজ শুনতে পাই। দরজা খুলে দেখতে পাই আমার এক বন্ধু 2 তলায় থাকে, সে দাঁড়িয়ে। সে জিতের রুমের ঠিক নিচেই থাকে। সে বলে উঠল, কিরে, আজকে কি তোরা জিতের রুমে কোনো পার্টি করলি নাকি? আমি বললাম, কই না তো। কেন, কি হয়েছে? সে বলল, আর বলিস না, সেই রাত 12টা থেকে ওর রুমে লাফালাফির আওয়াজ। ভাবলাম তোরা একসাথে পার্টি করছিস বোধহয়, কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল শব্দ। প্রচন্ড ধূপধাপ শব্দে অতিষ্ঠ হয়ে উপরে দেখতে আসি, কিন্তু অবাক হয়ে দেখি জিতের রুমে তালা বন্ধ। ব্যাপার কি রে? আমি সব শুনে অবাক হয়ে যাই। ওকে বলি, সে কি, সেটা কি করে হবে? জিত তো আজ সকালে বাড়ি চলে গেছে।
শুনে কিছুটা থমকে যায়ও। আর আমিও কোনো কিছু ভেবে কুলকিনারা করতে পারছিলাম না। এর দুদিন পর জিত চলে আসে, আর ভয়াবহ ঘটনাগুলো সেদিন থেকেই শুরু হয়। আমরা তখন রান্না করে খেতাম, যেহেতু করোনাকালীন হলের ক্যান্টিন বা ডাইনিং কিছুই খোলা ছিল না। আমি যথারীতি বাজার করে আনি, 4-5 জন মিলে রান্না করে খাই। সেই রাতে রান্না করে খেতে খেতে রাত 12টা বেজে যায়। আমি তারপর একটু আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়তে পড়তে প্রায় রাত 1:30টা বেজে যায়। হঠাৎ রাত 3টার দিকে আমার রুমে খুব জোরে কড়া নাড়ার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। দরজা খুলতে গিয়ে দেখি রোহিত। কিরে রোহিত, কি হয়েছে? জিত তো কিছু একটা দেখে ভয় পেয়েছে। আমি রাতে বাথরুমে যাওয়ার জন্য করিডোরে বের হয়েছিলাম, আর যেই জিতের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম অমনি প্রচণ্ড চিৎকারের আওয়াজ কানে আসে। তারপর কিছুক্ষণ নক করার পরও দরজা খোলে। কথা বলতে বলতে আমরা জিতের রুমে প্রবেশ করি। ততক্ষণে পাশের রুম থেকে রায়হান, তন্ময় এসে হাজির। জিত ভয়ে কথাই বলতে পারছিল না। তারপর স্বাভাবিক হয়ে সে বলতে শুরু করলো, তোরা খেয়ে দিয়ে চলে যাবার পর কিছুতেই ঘুম আসছিল না। এপাশ ওপাশ করছিলাম, কিন্তু রুমের পরিবেশ যেন কেমন গুমোট হয়েছিল। কিছুক্ষণ পর আমার একটু তন্দ্রার মতো আসে। হঠাৎ আমার নাকে খুবই পচা গলা একটা গন্ধ আসে। মাংস পচা একটা উৎকট গন্ধে পুরো রুম ভরে যায়। আমি তখন রুমে অনেকগুলো মানুষের হাঁটাহাঁটি আর ফিসফিস শব্দ শুনতে পাই। তাকিয়ে দেখি কিছু মানুষের মতো ছায়ামূর্তি আমার রুমে ঘোরাঘুরি করছে। প্রথমে ভাবলাম চোর হতে পারে, কিন্তু তখনই মনে হলো, আরে আমি তো দরজা বন্ধ করে রেখেছিলাম। ভয়ের একটা শীতল স্রোত আমার পিঠ বেয়ে নিচে নেমে আসে। আমি জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়ায় গায়ত্রী মন্ত্র জানতাম, কিন্তু ভয়ে বারবার ভুল পড়ছিলাম, আর কোনো তন্ত্রমন্ত্রও মনে হচ্ছিল না। কিছুক্ষণ পর কিছুটা সাহস সঞ্চার করে চিৎকার করে উঠি, কে তোরা, আর কি চাস আমার কাছে? উত্তরে ছায়ামূর্তিগুলো হাওয়ায় মিলিয়ে যায়। আর সেই মুহূর্তে রোহিত আমার রুমে নক করে। আমার সাহস আমি একটু ফিরে পাই, দরজা খুলে দেই। এই বলে জিত থামতেই আমি বলি, তুই জার্নি করে এসেছিস, আর তার উপর রান্না বান্না করে শরীরটাও দুর্বল। সবকিছুই তোর মনের কল্পনাও হতে পারে, হ্যালুসিনেশন হওয়াটাই স্বাভাবিক, তাই না? সব শুনে জিত একটু মন খারাপ করলো। তার ভয়ের সেই ঘটনা আমরা যখন পাত্তা দিলাম না, তখন তার একটু মনক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, পরদিন সকালে জিতের আরেকজন রুমমেট ফাত্তা হলে চলে আসে, আর আমরাও একটু নিশ্চিত হই, যাক জিতকে তাহলে একা থাকতে হবে না। সে রাতে আমরা তন্ময়ের রুমে ল্যাপটপে হরর মুভি দেখি সবাই মিলে, আর কথা প্রসঙ্গে জিতের ভয় পাওয়া নিয়ে হাসি ঠাট্টা করতে থাকি। কিন্তু সবাই হাসলেও জিত কোনোভাবেই হাসতে পারছিল না। বারবার বলছিল, দেখ আমি কিন্তু ভুল কিছু দেখিনি, যা দেখেছি তা একদম দিনের মতো সত্যি। পরদিন সকাল 9টায় আমার ঘুম ভাঙে। আমি ফ্রেশ হয়ে জিতের রুমে প্রবেশ করেই দেখি জিত আর ফাত্তা মুখ ভার করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে মুখটা এমন বাংলার 5-এর মতো করে বসে আছিস কেন? ফাত্তা তখন বললে তোরা বিশ্বাস করবি না। আমরা তখন জোরাজুরি করলে ফাত্তা বলল, গত রাতে মুভি দেখে আসার পর আমরা দুইজন অনেক রাত পর্যন্ত কথাবার্তা বলতে থাকি। তারপর কখন যে যার রুমে বিছানায় শুয়ে পড়েছি মনে নেই। হঠাৎ রাতে আমার নাকে খুব বাজে একটা মাংস পচা গন্ধ আসে, আর সেই মুহূর্তে আমার কানে আসে জিতের গোঙানির আওয়াজ। আমি ওর বিছানার দিকে তাকিয়ে দেখি সে গোঙাচ্ছে আর হাত দিয়ে রুমের ছাদের দিকে ইশারা করছে। আমি সেই দিকে তাকিয়ে আমার গা হাত পা সব ঠান্ডা হয়ে আসে। দেখি আমাদের ছাদে রুমের ফ্যানের সাথে একটা লাশ ঝুলে আছে। আবছা আলোতে দেখলাম সেটা হালকা দুলছে। আমি দোয়াদুরু যা পারি পড়লাম, আর ওইদিকে জিত গায়ত্রী মন্ত্র জোরে জোরে পড়ছিল। আমি আর সহ্য করতে পারলাম না। সহ্য করতে না পেরে সাহস সঞ্চার করে রুমের লাইট অন করে দেখি লাশটা নেই। আমি নিজেও গতকাল রাতে জিতের ভয় পাওয়া নিয়ে হাসাহাসি করেছিলাম, আর গত রাতে আমি নিজেই এর সাক্ষী। আমরা হতভম্ব হয়ে থাকি। দুইজন একসাথে যে কোনো প্যারানরমাল জিনিসের সম্মুখীন হই, তখন সেটাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। হঠাৎ আমার চোখ যায় টেবিলের উপর রাখা মাথার সেই ষষ্ঠ খুলির দিকে। আমি জিতকে বলি, তোর কাছে না কিছুদিন আগে 5টা কঙ্কাল এসেছিল, সেগুলো বের করতো। একটু পর আমরা 5টা কার্টন খুলে বোনসগুলো বের করতে থাকি, আর সবার মাথার খুলিগুলো নিয়ে পরীক্ষা করতে থাকি। হঠাৎ রায়হান তার হাতে থাকা মাথার খুলিটা নিয়ে আমার কাছে আসে। সেই মাথার খুলিটা দেখে আমি কিছুটা আঁতকে উঠি। সেই খুলিটা বাম পাশে মনে হচ্ছিল কেউ যেন খুব জোরে আঘাত করেছে, আর সেই জায়গাটা ফাটা আর দেবে গিয়েছে অনেকটা ভেতরে। আমার খুলিটা নিয়ে খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু এটা কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না। আমি তখন বললাম,
এই মাথার খুলিটা আমি আমার রুমে নিয়ে যাচ্ছি, আমি একটু ভালো করে দেখতে চাই। বলেই আমি ওই খুলিটা নিয়ে আমার রুমে চলে আসি। সেই দিনটা ছিল শুক্রবার। যথারীতি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ি। সেই রাতে আমি ভূত.com শুনতে শুনতে তন্দ্রার মতো চলে আসে। আর ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। আমি স্পষ্ট একটা আওয়াজ শুনতে পাই আমার ইয়ারফোনের মধ্যে থেকে, কিরে মাথাটা দিবি না? সাথে সাথেই আমি আমার বিছানায় লাফ দিয়ে উঠে বসে পড়ি। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমি আমার নিজের কানকে কি করে অবিশ্বাস করি। রাতে আমার ঘুম হলো না। পরের দিন সকালে আমি জিতের কাছে যেয়ে সব ঘটনা খুলে বলি। জিত জানালো গত রাতে নাকি কোনো সমস্যাই হয়নি। তখন আমরা সবাই মোটামুটি আন্দাজ করতে পারি এই সব সমস্যা সেই 6 নম্বর মাথার খুলির জন্যই হতে পারে। আমি জিতকে জিজ্ঞাসা করি, সত্যি করে বলতো এই কঙ্কালগুলো কোথা থেকে পেয়েছিস? তখন সে একজনের কথা বলে। আমি বলি এখনই তাকে ডেকে আন। জিৎ তখনই ছেলেটাকে ফোন দিয়ে দ্রুত আসতে বলে। সেই দিন সন্ধ্যায় সেই ছেলেটা হলে আসে। তারপর তাকে বলা হয়, সত্যি করে বলো তো এই কঙ্কালগুলো কোথায় পেয়েছো? প্রথমে বলতে রাজি না হলেও আমরা জোরাজুরি করতে থাকলে সে পরবর্তীতে বলতে রাজি হয়। সালটা 2018। আমি তখন পুরোপুরি বেকার। কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকি, কিন্তু কোনোভাবেই যেন ভাগ্য খুলছিল না। আর তখন আমি অনেকটা বেপরোয়া হয়ে যাই। একটা কাজ পাওয়ার জন্য যে কোনো কিছু ত্যাগ করতে রাজি ছিলাম। একদিন আমার জীবন হঠাৎ করে অন্যদিকে মোড় নেয়। আমার এক বন্ধু একদিন আমাকে ফোন দেয়, কিরে তুই নাকি কাজের সন্ধানে আছিস? হ্যাঁ, কিন্তু তুই জানলি কি করে? কিভাবে জানলাম সেটা বলবো না, আগে বল আমার সাথে কাজ করবি? আমি তখন অনেকটা বেপরোয়া, তাই 7-5 না ভেবে রাজি হয়ে যাই। পরদিন আমার সেই বন্ধু এসে আমাকে নিয়ে যায় আর বারবার জিজ্ঞাসা করি আমার কাজটা কি। কিন্তু উত্তরে বন্ধুটি আমাকে ধৈর্য ধরতে বলে। বারবার বলছিল, রাত হোক দেখতেই পারবি আমরা কিসের কাজ করি। বলেই সে অদ্ভুতভাবে হাসতে থাকে। যেহেতু আমার কাজটা খুবই দরকার ছিল, তাই আর কোনো কথা বাড়ালাম না। সেই রাতটা ছিল অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। আমাকে নিয়ে সেই বন্ধুটি একটা জায়গায় যাওয়ার কথা বলে রওনা দেয়। গ্রামের এলাকা, নদীর পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। আমি কিছু বলছিলাম না, বন্ধুটিও কিছু বলছিল না। আমরা হাঁটতে হাঁটতে একটা পুরাতন কবরস্থানের কাছে আসি। সেখানে আগে থেকেই আরও 2টি লোক দাঁড়ানো ছিল। আমরা পৌঁছানোর পরপরই তারা একটা অদ্ভুত কাজ শুরু করে। তারা সদ্য নতুন একটা কবর খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর তারা একটা কাফনের মোড়ানো লাশ বের করে নিয়ে আসে। আমি পাথরের মতো দাঁড়িয়ে দেখছিলাম সবকিছু। তারপর তারা সুন্দর করে সেই লাশটিকে মুড়িয়ে নদীর ধারে নিয়ে আসে। তারপর আমরা একটা নদীতে ভেসে থাকা নৌকাতে উঠি। লাশটা কার, কোথায় এবং কেনই বা কবর খুঁড়ে নেওয়া হচ্ছিল জানি না। কিছুক্ষণ পর নদীর ওই পারে চলে আসি। ওই পাশে নদীর তীর ঘেঁষেছিল পাকা রাস্তা, আর রাস্তায় দাঁড়িয়েছিল একটা পিকআপ ভ্যান। ওরা সবাই লাশটাকে নিয়ে পেছনে উঠে যায়, আর আমি আমার বন্ধু সামনে বসি। কিছুক্ষণ চালানোর পর একটা নির্জন বাড়ির সামনে এসে দাঁড়াই। তারপর সবাই ধরাধরি করে লাশটাকে নামাই। তারপর সেই বাড়ির ভেতরে ঢোকাই। বাড়িটার ভেতরে ঢুকে আমি অবাক হয়ে যাই। বাইরে থেকে যত নির্জন মনে হোক না কেন, ভেতরে যেন বিশাল কর্মযজ্ঞ চলছে। আসলে আমরা এতক্ষণ অনেক বেআইনি একটা কাজ করছিলাম, আর সেটা হলো কবর থেকে লাশ চুরি করা। আর এই বাড়িতে সেই লাশগুলিকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে গলিয়ে কঙ্কাল বানানো হচ্ছে। সব দেখে আমার মাথা ঘুরাচ্ছিল, কিন্তু পেটের দায়ে কিছু করার ছিল না। আস্তে আস্তে আমরা অনেক লাশ সংগ্রহ করি, আর সেই লাশগুলোকে কঙ্কাল বানিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রদের কাছে ভালো দামে বিক্রি করতে থাকি। এভাবে আমার হাতে মোটামুটি ভালো টাকা পয়সা আসতে থাকে। তাই অনিচ্ছা সত্ত্বেও কাজটা ছাড়তে পারিনি। সবকিছু শুনে আমাদের মাথা খারাপ হয়ে যায়। কি বলে এগুলো? লাশ চোর? তার মানে এসব চুরি করা লাশের কঙ্কাল? ভাবতেই আমার মাথাটা ঘুরে গেল। আমি জিজ্ঞাসা করি, এই যে কাজগুলো করো তার জন্য অনুশোচনা হয় না? সে বলল, পেটের দায়ে পড়ে সব করি। আমি জিতকে অন্য রুমে ডেকে নিয়ে কঙ্কালগুলো ফেরত দিতে বলি, আর কখনো যেন তার কাছ থেকে কঙ্কাল কেনা না হয় সেটাও বলি। জিত রাজি হয়, সব কঙ্কাল ফেরত দেয়। সেই 6 নম্বর মাথার খুলিটাও ফেরত দেওয়া হয়। তারপর আর কোনো সমস্যা হয়নি। জিত তার ব্যবসা ছেড়ে দিয়েছে ঘৃণায়। 6 নম্বর খুলিটার রহস্য আজও অজানা। তবে সেই ছেলেটা নাকি তার 2 মাস পর করোনা আক্রান্ত হয়ে মারা যায়। কে জানে, হয়তো করোনা আক্রান্ত কারো কবর খুঁড়ে লাশ চুরি করার কারণেই এই পরিণতি হতে পারে। কোনো কিছুই অসম্ভব নয় এই পৃথিবীতে। ডাক্তার মোহাম্মদ সিয়াম, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।
থ্যাংক ইউ সিয়াম আপনার ঘটনা পাঠানোর জন্য, অ্যান্ড আশা করি রেগুলার আপনি ঘটনা পাঠাবেন এবং আপনার এই ঘটনা অনেক চমৎকার এবং অন্যরকম একটা ঘটনা। এই ধরনের ঘটনা তো আমরা পাই না, শুধুমাত্র মেডিকেলের স্টুডেন্ট যারা বা মেডিকেলের যারা ডাক্তার তারা এই সমস্ত ঘটনা পাঠাতে পারেন। সুতরাং অন্য ডাক্তারদের উৎসাহিত করবেন, কারণ মেডিকেলের স্টোরি খুবই 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 সবার কাছে অন্যরকম লাগে শুনতে। তো আশা করব যে ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল